শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর থেকেই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে শুরু হয়েছে আলোচনা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তনের ইতিবাচক খবরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত। এই দেশে ফিরবেন তারেক রহমান। এই সমাবেশ বলবো না, এটি এখন মহাসমাবেশে পরিণত হয়েছে। এই মহাসমাবেশ থেকে আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এখানে আজকে বাংলাদেশে যিনি এই আন্দোলনের অনেক দূরে থেকে প্রবাসে থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নেতৃত্ব দিয়েছেন। বোরখা পরে পালাতে গিয়েও শেষ রক্ষা হয়নি যুবলীগ নেতার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেল, এমন ভয়াবহ বিপদে পড়েছেন আওয়ামী রাজত্বের মন্ত্রী, এমপি এবং আওয়ামী। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন বীরের দেশে ফিরেছে তারেক রহমান। সেই সাথে সাথে কিন্তু বিএনপিদের আনন্দের এক মুখরিত দেখা যাচ্ছে। শুধু এখানে শেষ নয়, রাজনৈতিকবিদদের কিন্তু হুঙ্কার দিয়ে কথা বলেছে শিক্ষার্থীরা। কি এমন দুঃখের সংবাদ দিল, আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ বিস্তারিতের মাধ্যমে দেখতে পারবেন। তার জন্য ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বিশেষ থেকে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। তার জন্য ভিডিওটি স্কিপ করবেন না। প্রিয় দর্শক বন্ধুরা, বিস্তারিত ভিডিওতে যাওয়ার একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেননি, চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। বোরখা পরে পালাতে গিয়েও শেষ রক্ষা হয়নি যুবলীগ নেতার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেল, এমন ভয়াবহ বিপদে পড়েছেন আওয়ামী রাজত্বের মন্ত্রী, এমপি এবং আওয়ামী নেতাকর্মীরা। অনেকে সুযোগ বুঝে বিদেশে পালিয়ে গেলেও আটকা পড়েছেন বহু জ্যেষ্ঠ ও প্রভাবশালী এমপি মন্ত্রী সহ অসংখ্য নেতাকর্মীরা। প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তারা। গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর সামরিক হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশ্যে বোন শেখ রেহানাকে নিয়ে পাড়ি জমান শেখ হাসিনা। তার তাৎক্ষণিক সিদ্ধান্তে অনেক মন্ত্রী, এমপি দেশ ছাড়তে না পেরে দেশেই গা ঢাকা দেন। এমন খবরও চাউর হয়েছে যে বিভিন্ন দূতাবাসের দ্বারে দ্বারে ঘুরে আশ্রয় চাচ্ছেন অনেকে। আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের অবস্থাও খারাপ। ফেনীর সোনাগাজীতে বোরখা পরে পালানোর সময় যুবলীগ নেতা মুশফিকুর রহিম মিশুকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার বিকেল থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবার কথা বলেন তিনি। রবিবার থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে রবিবার রাতেই দেশ ত্যাগ করেছেন ওবায়দুল কাদের। বর্তমানে তিনি সিঙ্গাপুর অথবা নয়াদিল্লিতে আছেন। সোমবার ভোর থেকেই প্রভাবশালী হিসেবে পরিচিত এমপি মন্ত্রীদের অনেকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। অনেকের মুঠোফোন বন্ধ ছিল। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক অজ্ঞাত স্থানে চলে যান। এর আগে শেখ হাসিনা সরকারের ক্ষমতাধর উপদেষ্টা সালমান এফ রহমান, অর্থমন্ত্রী মাহমুদ আলী, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপস বিমানযোগে দেশ ছাড়েন। তবে তারা কে কোন দেশে গেছেন তা জানা যায়নি। রবিবার রাতে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের পরিবারের সদস্যরা EK 586 নম্বর ফ্লাইট যোগে দেশ ত্যাগ করেন। তাদের গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দর। মূলত এর পরপরই গণহারে মন্ত্রী, এমপিদের দেশ ত্যাগের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সূত্র জানায় মন্ত্রী, এমপিদের অনেকে শেষ মুহূর্তে শত চেষ্টা করেও আর দেশ ছাড়তে পারেনি। রোববার ও সোমবার 2 দিন টিকেটের জন্য বিভিন্ন এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করেও বিফল হন তারা। অনেকে পরিবারের সদস্যদের নিরাপদে বিদেশে পাঠাতে পারলেও নিজে আর যেতে পারেননি। এদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক তার মোবাইল ফোন দুটি বন্ধ করে দেশ ত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে, কারণ সোমবার সকাল থেকে তাকে ঢাকায় পাওয়া যায়নি। সোমবার রাত 10টা পর্যন্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী রাজধানীর বনানীর বাসায় অবস্থান করেন। তবে রাতেই তার দেশ ত্যাগ করার কথা ছিল বলে ধারণা করা হচ্ছে। আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জনসমাগম এড়িয়ে যাচ্ছেন। অনেকে নিজ বাসা বা সরকারি বাংলোতে না গিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান করছেন। অন্যদিকে দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দরে এখন পর্যন্ত আটক হয়েছেন জুনায়েদ আহমেদ পলক, পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। অবৈধ পথে ভারতে পালিয়ে যাওয়ার সময় ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ফেনী 2 আসনের এমপি নিজামুদ্দিন হাজারি, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি ও এমপির দেহরক্ষী PS মানিককে আটক করেছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড। শ্রমিক, চিকিৎসক, কামার, এমন সমস্ত শ্রেণী পেশার মানুষ তথা বাংলাদেশের ছাত্র জনতার যে বিপ্লবের মধ্যে দিয়ে সরকারের পতন এবং প্রধানমন্ত্রী পদত্যাগ করে বিদেশে চলে যাওয়া, একই রকম ভাবে বাংলাদেশের সর্বস্তরের মানুষ জেগে ওঠার পর বিএনপির এই
গেল 15 বছর ধরে যে আন্দোলন, যে সরকারের পতন এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সেটি পূরণ হয়েছে এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার পরিবর্তনের পর, সরকারের পদত্যাগের পর তারা আজকে প্রথম এই নয়াপল্টন কার্যালয়ের সামনে তারা এই সমাবেশের আয়োজন করেছে। সমাবেশ বলবো না, একটি এখন মহাসমাবেশে পরিণত হয়েছে। এই মহাসমাবেশ থেকে আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখবেন এবং এখানে আজকে বাংলাদেশে যিনি এই আন্দোলনের অনেক দূরে থেকে, অর্থাৎ প্রবাসে থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি নেতৃত্ব দিয়েছেন, বিএনপির কাণ্ডারি হিসেবে তিনি বিএনপি চেয়ারপারসনকে যে দুটি মিথ্যা মামলায় কারাগারে নেওয়া হয়েছিল, সেই মামলা প্রত্যাহার এবং তার প্রেক্ষিতে দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর সমস্ত অঙ্গ সংগঠনকে সুসংগঠিত করার পর আজকের এই তাদের এটি অর্জন বলছেন। যেহেতু ছাত্রদের এই আন্দোলনে বিএনপি সর্বাত্মকভাবে রাজপথে ছিল, সারা দেশে ছিল, তাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা ছিল, সে কারণে এই আন্দোলনের দাবিদার বিএনপি নিজেদেরকেও মনে করে। তবে তারা প্রধান এই আন্দোলনের দাবিদার, এই আন্দোলনের সফলতার দাবিদার বাংলাদেশের ছাত্র এবং জনতার রূপেই দিচ্ছেন। এবং আজকের এই মহাসমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি অনেক 2007 সালের সেই 11 সরকার তারপর যখন ক্ষমতা গ্রহণ, তারপর তিনি সবগুলো জামিন নিয়ে তিনি চিকিৎসার জন্য, তার উপর শারীরিক নির্যাতন হয়েছিল, সেই নির্যাতনের চিকিৎসা নিতে তিনি যুক্তরাজ্যে গিয়েছিলেন এবং যুক্তরাজ্যে তিনি এখনো আছেন। তবে যুক্তরাজ্যে তিনি রাজনৈতিক আশ্রয় চান। তিনি যুক্তরাজ্য থেকে বাংলাদেশের মানুষের মুক্তি, ভোটাধিকার প্রতিষ্ঠা সহ গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে তিনি যে নেতৃত্ব দিয়েছেন, তারই ফসল আজকে মহাসমাবেশ। এই মহাসমাবেশে প্রধান অতিথি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তারেক রহমান আজকে এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যের মূল নির্দেশনার বিষয়ে আমরা দুটি বিষয় জানতে পেরেছি। একটি, এই বিজয় ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, সব মিলিত সমস্ত পেশাজীবী, সর্বশ্রেণী, সর্বধর্মের মানুষের এই যে বিজয়, সেই বিজয়কে ধরে রাখার জন্য তারেক রহমানের প্রথম নির্দেশনা যে তারা সবাই শান্তভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবেন, কোনো ধরনের কুচক্রী মহল অথবা তৃতীয় পক্ষ যেন এই বিজয়কে তারা ছিনিয়ে নিতে না পারে, প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেজন্য তারা বলেছেন। একই রকম ভাবে তার দল বিএনপি নেতাকর্মীদের প্রতিও এই আহ্বান জানিয়েছেন যে সকলের প্রতি নিরাপত্তা, এমনকি বিরোধী মত, বিরোধী পথ, বিরোধী যত ধরনের মানুষ আছে তাদেরও সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই রকম ভাবে বাংলাদেশের সকল গণমাধ্যম সহ প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি যে কোনো ধরনের প্রতিষ্ঠানে কোনো ধরনের হামলা, কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয়, সেটিকে তিনি প্রাধান্য দিয়ে আজকে এই মহাসমাবেশ। প্রথমে একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশে তৃতীয় কোনো রাজনৈতিক শক্তি বা তৃতীয় কোনো রাজনৈতিক দল সামনে আসুক, সেটাকে আপনি চান? দর্শক, এই মুহূর্তে যারা একটু বিচক্ষণ আছেন অথবা যারা মানে কি বলা হয় যে ভাইবটাকে ফিল করছেন, তারা ইতিমধ্যেই আমাদের ছাত্রদের মধ্যে যারা সমন্বয়করা আছেন অথবা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে কানেক্টেড আছেন, বিশেষ করে ওই পেজগুলোতে যারা আমাদের মূল সমন্বয়ক আছেন, তারা যখন কোনো পোস্ট করছে সেখানে কমেন্ট সেকশন যদি আপনি ফলো করেন, আমার কাছে মনে হয় যে জাতি এই দ্বিতীয় স্বাধীনতার পর এর আগের যে রাজনীতিবিদরা ছিল বা রাজনৈতিক দলগুলো ছিল, তাদের পরিবর্তে একটা নতুন রাজনৈতিক দল চায়, যেখানে ওই জিনিসগুলো থাকবে না যে কোনো একটা সরকার ক্ষমতায় আসছে, আবারও তাদের সিন্ডিকেট জেগে উঠবে, আবার ধরেন লুটপাট, দুর্নীতি, প্রতিশোধ, প্রতিহিংসা, এগুলো আবার শুরু হয়ে যাবে। আর এই কথাগুলো আমি কেন বললাম দেখেন, এগুলো আমার কথা না, এগুলো প্রত্যেকটা কথা যারা এই বৈষম্য বিরোধী সমন্বয়করা আছেন তাদেরই কথা, জাস্ট আমি ডেলিভার করছি। তবে আমাদের মধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা যেই দলের আমরা সাপোর্টার আছি, তারা কিন্তু নিজের দলকেই ক্ষমতায় আনতে চাচ্ছি, ভাবছি যে ছাত্ররা পারবে না। এখন ছাত্ররা পারবে নাকি পারবে না, সেই বিষয় নিয়ে আমাদের সকলের শ্রদ্ধেয় এই আন্দোলনে যিনি প্রতিকৃত ভূমিকা রেখেছেন ডক্টর আসিফ নজরুল ইসলাম মনে করছেন এই ছাত্ররা পারবে। গতকালকে আপনার বঙ্গভবনে যে বৈঠক হয়েছিল সেনাপ্রধান, 3 বাহিনীর সহ আমাদের বেশ কয়েকজন রাজনৈতিক বক্তব্য যারা ছিল, রাষ্ট্রপতি ছিল, ইভেন সমন্বয়কদের একটা রূপরেখা আপনার রাষ্ট্রপতির সামনে তারা তুলে ধরেছে। তো 3 বাহিনীর এই প্রধানরা যারা বক্তব্য শুনেছে, আসিফ নজরুল স্যার নিজেও শুনেছে, তিনি বলছিলেন ছাত্রদের কথা শুনে আমি নিজে আশ্চর্য হয়েছি যে এই ছেলেগুলা এত মেধাবী অথবা রাষ্ট্রকে গঠনের জন্য যে নেতা দরকার, এই অল্প বয়সী ছেলেগুলাই সেই নেতা হওয়ার মতন সক্ষমতা রাখে। এর মাঝখানে আপনারা যদি একটু ক্যালকুলেশন করেন, আমি সেই কী বলা হয় যে আওয়ামী লীগের পতনের আগে একটা ভিডিও দিয়েছিলাম, কালকেও আবার দিয়েছি ভিডিওটা। মার্কিন যুক্তরাষ্ট্রের চয়েস কিন্তু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এই পতনের আগে 3 দিন আগে তিনি ভারতকে যে সাক্ষাৎকার দিয়েছেন, পাশাপাশি এই মুহূর্তে আপনার আমাদের বিএনপি বা জামাতে ইসলাম বা অন্যান্য দলগুলা রাষ্ট্রপতির সাথে কিন্তু প্রথম ধাপে দেখা করে আসছিল। সেখানে তারা প্রাথমিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের একটা রূপরেখা বা তাদের বিভিন্ন চয়েস থেকে তাদের উপস্থিতিতে 18টা নাম আসছিল। সেই নামগুলোকে কিন্তু রাষ্ট্রপতি বা সেনাপ্রধান বা যারা আলোচনায় বসছিলেন তারা কিন্তু সেখান থেকে কোনো নাম ওইভাবে চয়েস করে নেয়। বাট গতকালকে যখন তারা গেল, তারা কিন্তু একটা লিস্ট দিয়ে আসছে, এমনকি তারা বলছে এই লিস্টকেই অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হবে সেই সরকারের মধ্যে রাখতে হবে। এখন ডক্টর ইউনূস সাহেব তিনি যদি সরকার প্রধান হন, এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, তাহলে
আরেকটা রাজনৈতিক শক্তি আসতে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাবেক রাষ্ট্রদূত বক্তব্য দিছে হালকা নিয়েন না। ইভেন ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রই সবার আগে তাকে সমর্থন দিয়েছে এবং কি তাকে কংগ্রেচুলেশন জানিয়েছে। অনেক বিশ্লেষকরা মনে করছেন বা মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্ল্যানিংটা নিয়ে দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের সাবেক কি বলা যে সভানেত্রী, সাবেক না সভানেত্রী এখনো আছে, বাট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বারবার বলছিল যে মার্কিনীরা চায় ডক্টর ইউনূসকে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় বসাইতে, আর এটা শুরুয়াতটা হয়েছিল কিন্তু 1/11 থেকেই। তো এখন আইসা আমাদের যারা বিশেষজ্ঞরা আছেন বা বিশ্লেষকরা আছেন নিরপেক্ষ ভূমিকায় দীর্ঘদিন যাবো বিএনপি এবং জামাতের পক্ষেই অন্যায়ের বিপক্ষে যিনি অবস্থান নিয়েছিলেন ডক্টর আসিফ নজরুল ইসলাম স্যার, তাদের সম্পর্কে কি বলছেন দেখেন। তিনি বলছেন যে আজকের আলোচনায় নাহিদ, সার্জিস, বাকের সহ সমন্বয়কদের যে ম্যাচুরিটি দেখেছি সেটা মুগ্ধ করার মতন। আমরা খুবই লাকি যে আমরা শুধু অভ্যুত্থানের নেতা পাইনি, আমার মনে হয় আমরা রাষ্ট্রকে নতুন করে গঠনের জন্য নেতা পেয়েছি। গতকালকে বঙ্গভবন থেকে বেরিয়ে তিনি তার বক্তব্যের মধ্যে বলছেন যে চূড়ান্ত হয়নি এখনো তালিকাটা টোটালি, তবে তালিকা এখনই প্রকাশ করা হবে না, কত সংখ্যা হবে না হবে এসব বিষয়ে আলোচনা চলছে। আমরা একটি এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন পার করছি, এই সরকার গঠন করতে যাচ্ছে। এক্ষেত্রে এই সরকারকে বৈধতা দেওয়ার বিভিন্ন সাংবিধানিক রীতি আছে, যেটি নিয়ম আছে, সেটিকে ফলো করা হবে। তো এখন ডক্টর ইউনূস সাহেব আগামী দিনে বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করুক অথবা নতুন একটা রাজনৈতিক দলের আগমন ঘটুক, আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি দেখেন, মানে আমরা যারা আওয়ামী লীগ, বিএনপি, জামাতের ফ্যান ফলোয়ার তারা ছাড়া আমরা তো আমাদের দলের গান গাইবই, এটা স্বাভাবিক, কিন্তু আউট যে থার্ড পার্টি আছে, বিশেষ করে এই রূপরেখা, আমি আপনি ফেসবুকে কি বলছি এটার কিন্তু ভূমিকা তৈরি হচ্ছে না, তৈরি হচ্ছে সমন্বয়করা তাদের পেজে তাদের যেই পোস্টগুলোতে কমেন্টগুলো হচ্ছে সেগুলোর মধ্যেই আপনার কিন্তু সেখান থেকে তারা জনগণের পালসটা বোঝার চেষ্টা করছে। কারণ আন্দোলনটার মূল ভূমিকাকারী, মূল জীবনদানকারী, মূল সাহসটা যেটা নেওয়া হয়েছে, যেটা বিএনপিও পারে নাই, জামাত ইসলামও পারে নাই দীর্ঘ বছর ধরে, সেটা যখন ছাত্ররা ঘটিয়েছে, সেখানে তারা ছাত্রদের পালসটা, ইয়াং জেনারেশনের যে পালসটা, সেইটাকেই কিন্তু ফোকাস করছে। তবে আমি ধন্যবাদ জানাই আমাদের কি বলা হয় যে জামাত ইসলামের যিনি আমির আছেন, তিনি ছাত্রদের এই সিদ্ধান্তগুলোকে সমর্থন জানিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম তিনিও সমর্থন জানিয়েছেন, এর পাশাপাশি তারেক রহমান তিনিও সমর্থন জানিয়েছেন। তবে এই সমর্থন জানানোটা হচ্ছে একটা ফার্স্ট প্রায়োরিটি। কিন্তু যদি সার্জিস আলমরা যেই গত 2 দিনের যে বক্তব্যগুলো আপনারা দেখছেন নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে যা ঘটছে সারা বাংলাদেশে, তারা কিন্তু এগুলো নিয়ে বিরক্তি প্রকাশ করছে। ইভেন তারা সরাসরি বলেও দিছে বিভিন্ন জায়গায় যে হল দখল অথবা বিভিন্ন জায়গায় যে ধরেন অফিস আদালত, বিভিন্ন জায়গায় যে পরিবর্তনটা হচ্ছে সেটাও তারা পছন্দ করছে না। কারণ তাদের চিন্তা যে ইয়াং জেনারেশন, যে জেনারেশনটা টিকটকে ব্যস্ত ছিল, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যস্ত ছিল, কন্টেন্ট ক্রিয়েটিংয়ে ব্যস্ত ছিল, রাজনীতি নিয়ে মাথা ঘামাইতো না, শিক্ষিত মানুষ রাজনীতিতে আসতো না, এই জায়গাটার একটা চেঞ্জিং করতে চায়। তারা মনে করে যে রাজনীতিটা হচ্ছে শিক্ষিত মানুষের কাছে, আমিও মনে করি। দেখেন আমাদের আওয়ামী লীগ, বিএনপি, জামাতের মধ্যে একটা জিনিস কি আছে, আমার নেতা তিনি কতটুকু যোগ্য, বিপরীতে আরেকজন মানুষ কতটুকু যোগ্য, এটা কখনোই আমরা মাপি না। আমরা কতটা ধানের শীষ সিলমার, নৌকা সিলমার, দাড়িপাল্লা সিলমার, যার যেই দল ওইটাতে সিলমার। আবার আমার নেতা যিনি, তিনি আসলে কতটুকু যোগ্য সেটা কখনো আমরা ক্যালকুলেশনে যাই নাই। কারণ কি, ওই বঙ্গবন্ধুর দিনের সিপাহ সালার, আওয়ামী লীগের দুর্দিনের কাণ্ডারি, জিয়াউর রহমান সাহেবের দিনের সিপাহ সালার, বিএনপির দুর্দিনের কাণ্ডারি, তারপর হচ্ছে গোলাম আজমের সিপাহ সালার, দুর্দিনের কাণ্ডারি, এই সকল বক্তব্য দিয়া নির্বাচনের আগে আমাদের মধ্যে একটা ফ্লো তৈরি হয়ে যায়। দেখেন নতুন যে শুরুয়াত হয়েছে, এতদিন বাংলাদেশের মানুষের হাতে অপশন ছিল না, চয়েস ছিল না, যার কারণে মানুষ 3-4টা রাজনৈতিক দলের উপরেই কিন্তু ডিপেন্ডেন্ট ছিল। এখন আমরা জানি না যে এই সাধারণ ছাত্ররা আসলে কতদূর তাদের যে সিদ্ধান্তগুলো আসতে যাচ্ছে। আমি ভবিষ্যৎবাণী করিয়ে দিলাম আর কি, কারণ আমরা যতটুকু দেখছি বিভিন্ন জায়গায় যোগাযোগ আছে, ক্যালকুলেশন বুঝতেছি, মার্কিন যুক্তরাষ্ট্রের খেলাটাও বুঝতেছি। তো সকল কিছু মিলিয়ে আপনি দেখবেন যে নতুন একটা রাজনৈতিক দল 100% ঘোষণা হতে যাচ্ছে। আর এটা কীভাবে আসবে, এই যে অন্তর্বর্তীকালীন যে সরকারটা গঠিত হচ্ছে, এটা কিন্তু 1 মাস 15 দিনের লেগে না, এটা ইতিমধ্যে খবর পাইছেন, তো সেটা নিয়ে কিন্তু পরের ভিডিওতে একটা আপডেট দিচ্ছি। তো এই সময়টার মধ্যেই বাংলাদেশের মানুষ যারা যে দলই করে, আমি দেখছি অনেকেই আওয়ামী লীগ করছে, ভাই আওয়ামী লীগের জীবনের দরকার নাই, বিএনপি করছে, বিএনপিরও আমরা চাই না, কারণ খেলার দৃশ্য একই 53 বছর ধরে, এই দৃশ্যপট থেকে মানুষ মুক্তি চায়। এখন মুক্তি এতদিন চাইলেও অপশন ছিল না, বাট এখন সাধারণ ছাত্রছাত্রীদের যে পালসটা, সেই পালসটার প্রতি অনেকেই আস্থাশীল হয়ে গেছে। আর বিশেষ করে আসিফ নজরুলের মতন কি বলে যে গুণীজনরা, তারা যখন আস্থা নিয়ে আসে, তখন বুঝতে হবে যে বিশাল একটা শ্রেণী আস্থা দিয়ে বসবে। তো দেখা যাক কি হয়, আমরা কোন দিকে সামনের দিন আসবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।